শুরু করলাম, উদাহরণ 10 দিয়েই শুরু করলাম। আসলে নিয়ম ছিল এরকম, দেখেন এটা আবৃত এবং অনাবৃত যে অংশটা, আর পিছাবো না, যেটা আবৃত এবং অনাবৃত যে অংশটা ছিল সেই অংশটাই এখানে। অনাবৃত অংশ ছিল হচ্ছে তোমার 3 আর আবৃত অংশ 8 9। তো নিয়ম ছিল যেগুলো আবৃত অংশ ছিল সেই আবৃত অংশগুলোর আগে লসাগু করতে হয়। তাহলে দেখেন প্রথম যে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এই দশমিক ভগ্নাংশ আবৃত অংশ 2টা, দ্বিতীয় যে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এখানে আবৃত অংশ 2টা, এবং তৃতীয় যে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এখানে আবৃত অংশ হচ্ছে 3টা। 7 9 8 পৌনঃপুনিক, তার মানে 7 এর পর পৌনঃপুনিক, 9 এর পর পৌনঃপুনিক, 8 এর পর পৌনঃপুনিক। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লসাগু করি তাহলে 2 2 এবং 3 এর লসাগু আসবে 6। তার মানে আমাদেরকে এখানে সদৃশ করতে হবে। তাহলে সদৃশ করতে হলে আমাদেরকে আবৃত অংশ নিয়ে মারামারি করতে হবে। তাহলে দেখেন অনাবৃত অংশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সর্বোচ্চ অনাবৃত অংশটাকে রাখতে হবে। দেখেন এখানে সর্বোচ্চ অনাবৃত অংশ অবশ্যই দশমিকের পরে 2টা, 8 9। তার মানে আমাকে এখানে 2টা অনাবৃত অংশ রাখতে হবে। এই যে দেখেন 2টা অনাবৃত অংশ রাখছি আর বাদ বাকিগুলো আবৃত। রোহি বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে? এটা হচ্ছে আবৃত অংশগুলো লসাগু না করলে মোট কয়টা আবৃত অংশ হবে আমি তো বের করতে পারবো না, এই জন্য লসাগু বের করে নিলাম। দেখেন এখানে 2টা আবৃত, এখানে 2টা, এখানে 3টা, এই জন্য 2 এবং 3-এর 2 2 এবং 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে আমার আবৃত অংশের সংখ্যাগুলো হবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সেমভাবে এখানে, সেমভাবে এখানে। এখন এই ক্ষেত্রে নর্মালি আমরা যেভাবে যোগ করি আমরা সেভাবে যোগ করব, বাট এক্স্যাক্টলি যোগের একটা নিয়ম হচ্ছে, সেই নিয়মের ক্ষেত্রে আমরা একটু বলি। দেখেন এখানে 9 আর 7 16, 16 আর 8 যোগ করলে 24, 24-এর হাতে থাকে 2, 8 আর 2 10, 18, 18 আর 9 27। নর্মাল আমরা ছোটকালে যেভাবে যোগ করতাম, 27-এর 2 হাতে থাকে 2, 9 আর 7 16, 16 আর 7 কত হয়? 16 আর 7 23, 23 আর 2 25। তাহলে দেখেন এখানেও 2 কিন্তু হাতে 2, 8 আর 16, 16 আর 8 24, 24 হাতে থাকে 26, 26 2। তারপরে 9 আর 7 16, 16 আর 9 হচ্ছে 29, 16 আর 9 25, 25 হাতে থাকে 2 27। মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন পরে এখানে আবার আসেন 8 আর 8 16, 16 আর 7 16 আর 7 23, 23 5 হাতে থাকে 2, মানে 23 সাথে যোগ করলে 25 হাতে থাকে 2। সিমিলার নিয়মে আবার 9 আর 2 11, 11 আর 7 18, 18 আর 9 যোগ করলে 27, আবার 2 হাতে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হাতে 2 থাকছে। পরে 8 আর 2 10, 10 আর 1 11, 11 আর 8 19। কে? হ্যাঁ, পরে হচ্ছে 19, 19-এর হাতে থাকে 1। পরে এখানে 3 আর 2 4 আর 2 6, 6 5 11। কিন্তু তো কথা হচ্ছে এখানে নরমাল নিয়মে যোগ হয়েছে এই যোগ, কিন্তু এই লাস্টে এই 2 আমি কেন যোগ করতেছি? মার্জিয়া তাসলিম রায়া আমাকে এটা বুঝাচ্ছিলেন। দেখি রায়া আপনি যেটা বুঝছেন সেটা সঠিক কেনা? হ্যাঁ বলেন রায়া, কেমন? মানে এই নরমাল নিয়মে যোগ করার পরে লাস্টে যে 2 অ্যাড করতেছি, এই 1 2 কেন আমি বেশি করে যোগ করতেছি আমাকে আপনি বুঝাচ্ছিলেন, বলেন। লাস্টেও কিন্তু আমার হাতে 2 থাকে, মানে লাস্ট আমরা তো ডান সাইড থেকে যোগ করা শুরু করছি, মানে প্রতি ক্ষেত্রে আমার হাতে 2। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে আমার হাতে 2। এখন এই পৌনঃপুনিকের যে লাস্ট সারিটা ডান দিক থেকে, এই যে এইটা হ্যাঁ ওই তো 8 8 7 যেটা, এইটা যখন আমরা যোগ করছি, যোগ করে বসানোর পরে আমার হাতে 2 ছিল। এই 2টা আমরা নিচেও যোগ করছি আবার পাশেও যোগ করছি। আচ্ছা, এবার বুঝে ফেলছি, থামেন। মানে আপনি যেটা বুঝাচ্ছেন মোটামুটি ঠিক আছে, তবে এইটা সব ক্ষেত্রে মেলবে না স্যার। এই জন্য আমি একটা এক্স্যাক্টলি একটা নিয়ম শিখাই দেবো, সেটা আপনাদের সবার ক্ষেত্রে মিলে যাবে। শোনেন, এখানে রাইয়া যে কথাগুলো বলছে এই কথাগুলো হয়তো আপনাদের মাথার উপর দেখেছে যারা নতুন যোগ শিখতেছেন। এই যে সামান্থা এবং রুহি, আপনাদের জন্য বলি, তো এই ক্ষেত্রে এই যোগের নিয়মের এই কথাটা দেখেন এখান থেকে লেখা আছে যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশগুলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। মানে আমি যে কথাগুলো বললাম সবগুলো এখানে লেখা আছে। তো রায়া যে কথাটা বলছে সেটা, বা সবাই যে কথাটা আমরা নিয়ম যেটা, সেটা নিয়ম ঠিক আছে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে
যখন আমরা সদৃশ শুরু করছিলাম, সদৃশের ক্ষেত্রে আবৃত অংশের যেখান থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা ডান পাশ আর এটা বাম পাশ। এম আই রাইট? এটা ডান পাশ, এটা বাম পাশ। এই বাম পাশের প্রথম অক্ষরগুলো আমরা নিব, 8 8 আর 7। এই দেখেন 8 8 7 যোগ করলে আমার হয় 23। বাট এরা লিখছে এখানে 2 হাতের 2। এখানে দেখেন, এখানে প্রতি ক্ষেত্রে যোগ করে হাতে 2 পাইছেন। কথা সত্যি না মিথ্যা বলেন? ম্যাক্সিমাম টাইমে হাতে যোগ করে, হাতের দুটো আগে যোগ করে ফেলছি না? হ্যাঁ, হাতের 2টা আগে যোগ করে নিয়েছে, পরে 25 হয়েছে, পরে 25 আবার এই হাতের 2 যোগ করে নিয়েছে। ও হ্যাঁ, এখন কথা হচ্ছে হাতের 2টা আমি আগেই যোগ করে ফেলছি, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এক্স্যাক্টলি এই নিয়মের জন্য, মানে এই দশমিক ভগ্নাংশের একদম এক্স্যাক্টলি নিয়মের জন্য আমাকে হাতের 2টা যোগ করতে হবে। এখানে এই উপরে একটু রিডিং আপনারা যদি বাসায় পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু কথা বলে দিয়েছে, এই যে দেখেন, প্রকৃত এভাবে প্রাপ্ত যোগফল বা বিয়োগফল প্রকৃত যোগফল বা বিয়োগফল হবে না। প্রকৃত যোগফল বা বিয়োগফল বের করতে হলে দেখতে হবে যে সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগ বা বিয়োগ করলে প্রত্যেকটি সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলোর আবৃত অংশের সর্ববামের অঙ্কগুলোর যোগ বিয়োগে হাতে যে সংখ্যাটি থাকে তা প্রাপ্ত যোগফল বা বিয়োগফলের আবৃত অংশের সর্বডানের অঙ্কের সাথে যোগ বা অঙ্ক থেকে বিয়োগ করলে প্রকৃত যোগফল বা বিয়োগফল পাওয়া যাবে। আমি কি বুঝাতে পারছি? যদি না বুঝাতে পারি তাহলে আরেকবার রিপিট করেন। রিপিট? হ্যাঁ, রিপিট করেন। রিপিট। আচ্ছা, এই যে বলছে আমরা নরমালি যোগ নিয়ম, এখান থেকে রিডিং পর রাইয়ার, জোরে জোরে রিডিং পর, আমি শুনি। আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হবে। সসীম দশমিক ও আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে যোগ ও বিয়োগ করতে হলে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করার সময় প্রত্যেকটি আবৃত্ত দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা এবং অন্যান্য আবৃত দশমিক বিন্দুর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যার মধ্যে যেটা বড় তার অংশের সমান। মানে এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত যেটা, এটা আমরা জানি, এটা আমরা ওই যে 2 আর 3 লসাগু টসাগু ওই কথাগুলো বলছে। হ্যাঁ, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে যথা নিয়মে প্রাপ্ত লসাগুর সমান, লসাগুয়ের সমান, এবং সসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আবৃত অংশের জন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে হবে। এই পর্যন্ত আমরা জানি। আচ্ছা, এরপর থেকে রুহি রিডিং পর দেখি আরেকবার। এরপর বই বের করিসনি বাইরে এখনো নাকি? এরপর এই যে এরপর আমার কার্সার যে জায়গাটা, এখানে 12 পৃষ্ঠা। হ্যাঁ, রুহিকে বলছি পড়তে। প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাতে হবে। এরপর সসীম দশমিক ভগ্নাংশের নিয়মে যোগ বা বিয়োগ করতে হবে। এইভাবে প্রাপ্ত যোগফল বা বিয়োগফল প্রকৃত যোগফল বা বিয়োগফল হবে না। প্রকৃত যোগফল বা বিয়োগফল বের করতে হলে দেখতে হবে যে সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলো যোগ বা বিয়োগ করলে প্রত্যেকটি সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলো আবৃত অংশের সর্ববামের অঙ্কগুলোর যোগ বা বিয়োগ হতে বিয়োগ হাতে যে সংখ্যাটি থাকে তা প্রাপ্ত যোগফল বা বিয়োগফলের আবৃত ভগ্নাংশের সর্বডানের অঙ্কের সাথে যোগ বা অঙ্ক থেকে বিয়োগ করলে প্রকৃত যোগফল বা বিয়োগফল পাওয়া যাবে। থামেন, এবার থামেন, এটাই থামেন, এটা নিম্ন যোগফল বা বিয়োগফল হবে। এবার থামেন। এবার কে কে বোঝেন নাই আবার বলেন। সবাই বুঝছেন? নিয়মটা বুঝছেন? তুমি বললে এটাই তো বুঝলাম। আরে বাবু রে, এটা বলছে যে প্রকৃত যোগফল বা আমরা যেটা বের করি ওটা অরিজিনাল যোগফল বা বিয়োগফল হয় না। প্রকৃত যোগফল বা বিয়োগফল বের করতে হলে সদৃশকৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগ বা বিয়োগ করলে সর্ববামের, এই যে আপনি যেটা পড়ছিলেন, এই যে সর্ববাম, এই যে এটা হচ্ছে সর্ববাম, এই যে এটা এর সর্ববামে 8 আছে, এটা সর্ববামে 8 আছে, আর এটা সর্ববামে 7 আছে। প্রথমটা সর্ববামে 8 আছে,
মানে যেখানে সব নিয়মের ক্ষেত্রে, তো সব নিয়মের ক্ষেত্রে এটা সর্ববামে 8 আছে, এটা সর্ববামে 8 আছে, এটা সর্ববামে 7 আছে। এবার বুঝছেন? স্যার এখন বলেন। আমার যদি একটা 2 থাকে একটা 3 থাকে তখন কি করব? তো এখানে যদি 2 থাকে, এখানে 3 থাকলে এবার যেভাবে শোনেন, সর্ববামে যেটা শুরু হবে এটা লিখবেন। মানে ওই যে লাস্টের দশমিকের পরেরটা। আচ্ছা হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে তোর তোর যেটা কোশ্চেন যে স্যার এখানে যদি এক জায়গায় হাতে 2 থাকে আর এক জায়গায় হাতে 3 থাকে, এরকম কথা। জি এইটার জন্য আমি এক্স্যাক্টলি পারফেক্ট একটা নিয়ম শিখাচ্ছি। এটা আসলে এটা এই ধরনের অঙ্কগুলো এমসিকিউতে আসে, আপনারা মাথায় রাখবেন। তো সর্ববামের অঙ্কগুলো যোগ করতে হবে, তার মানে 8 8 7, 8 8 16, 16 আর 7 যোগ করলে 23। আর প্রত্যেক ক্ষেত্রে যেহেতু হাতে বিয়োগফলের ক্ষেত্রেও কি same? সেম কাহিনী, বিয়োগ করে দিবেন। তো এখানে সেই ক্ষেত্রে আমাদের যোগ করলে 23 হয়, আর এখানে প্রতি ক্ষেত্রে হাতে 2 থাকছে, এর জন্য 2 যোগ করে দিয়ে 25 বানাবো। আর এই 25 এর 5 হাতে থাকে 2, এই 2 এখানে যোগ করে দিলাম। তো এই আমি যে কথাগুলো বলছি এখানে যেটা বুঝালাম ওখানে ওই কথাগুলোই বলছেন। এখনো কি আপনারা বোঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা লিখেন সবাই। এখানে দেখেন এই অঙ্কটায় আবার অন্য নিয়মে পড়ছে। কি নিয়মে পড়ছে দেখেন। হ্যাঁ, আমাদের ওই যে সদৃশকৃত আবৃত, সদৃশ আবৃত, এটা স্যার পরেরটা হ্যাঁ। নিয়মে আমি করতে হবে। এই যে এইভাবে এই 13 পৃষ্ঠার এখানে যেটা করা আছে, স্কুলে করেছিল। এটা এই নিয়মে বেস্ট নিয়ম। এই নিয়মে করলে ভালো হবে। কেন ভালো হবে দেখেন, এটা আমি বুঝাচ্ছি। এটা হয়তো বা এটা আমরা যে নিয়মে করছি এই নিয়মটা এরকম একটা দাগ দিবেন। দাগ দিলে দেখেন এই লাস্টে কত 89 লিখলেন, এর লাস্টে কত 87 লিখলেন, এর লাস্টে কত 79 লিখলেন। আচ্ছা আপনারা তো মনে হয় বুঝতে পারেনি। এখানে 8 9 এর পরে আবার নতুন করে 8 9 রিপিট হবে না, কারণ যেহেতু 8 আর 9 এর উপরে পৌনঃপুনিক আছে। সামান্থা আপনি তো ঘুমাচ্ছেন নাকি? এই যে 8 আর 9 এখানে বারবার দেখেন 8 9 রিপিটিং হচ্ছে, 8 9 8 9 8 9 8 9। তাহলে আবার তো আমি যেহেতু 2টা করে সংখ্যা নিচ্ছি, তাহলে নতুন করে আবার 8 9 তো আসবে প্রথমটার ক্ষেত্রে। আমার কার্সার যেখানে আসবে কিনা? সামান্থা আসবে, রাইয়া আসবে, সুবা আসবে? জি স্যার। হ্যাঁ, তার মানে এরকম দাগ দিয়ে এখানে নতুন করে 8 9 লিখবেন। আচ্ছা এরপরে দেখেন এখানে 7 8, বাট আমার সদৃশ করতে হলে প্রথমে আগে 2.17 আমি লিখে নিয়েছিলাম, তারপরে দেখেন এইভাবে 8 7 8 7 8 7, তাহলে আবার নতুন করে 8 7 আসবে। মানে 7 8 হওয়ার কথা ছিল, কিন্তু 7টা আমি লিখছিলাম অনাবৃত মিল রাখার জন্য। অনাবৃত 2টা করতে হবে, এই জন্য এই 1 7 আমার অনাবৃত মিল রাখার জন্য লিখছিলাম। তাহলে আমার 8 থেকে শুরু হচ্ছে মূলত আবৃত। তাহলে 8 এর পরে 7, 8 এর পরে 7, 8 এর পরে 7, এরকম দাগ দিয়ে আবার নতুন করে 8 এর পরে 7। আমি কি বুঝাতে পারতেছি? আর এই ক্ষেত্রে তো আমার 8 9 এটা তো আমার আবৃত অনাবৃত মিলেই আছে। এখানে অনাবৃত তো 2টা, একটা তো আর না যেটা আমার অনাবৃত 2টা সমান করতে হবে। এই জন্য এখানে অনাবৃত আমার 8 9 8 9 থেকে যাবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে এরকম শুরু হবে 7 9 8, এই দেখেন 7 9 8 7 9 8। তাহলে আবার নতুন করে কি শুরু হওয়ার কথা 7 9, এই যে 7 9 আছে। মানে এরকম কেউ ভাবেন না যে লাস্টের এই দুটো এখানে বসে যাবে, এরকম না। কিন্তু আমি আবারও বলি, এই পর্যন্ত আবৃত অংশের অনাবৃত অংশ সমান রাখা হয়েছে। রাখার পরে এখান থেকে 7 9 8 7 9 8 এভাবে লিখতেছি আমরা। তাহলে একবার দাগ দিয়ে আমরা নতুন করে আবার 7 9 লিখবো কিনা? আচ্ছা ঠিক আছে, 7 9। সামান্ত তুমি এখানে মনোযোগ দাও, আমি এখন পুরা এর মধ্যে মনোযোগ আমার। তো এখন দেখেন এই ক্ষেত্রে যোগটা কিন্তু একবারে হয়ে গেছে। তো দেখেন আপনারা সবাই ক্যালকুলেটর ধরেন, 89 87 79 যোগ করেন কত আসে দেখেন। এইটা 89 87 79 যোগ করেন কত আসে দেখেন। যোগ করে আমাকে বলেন। 255। 255। তাহলে এই 255 55 বসা হয়েছে।
কারণ আমি দুইটা করে সংখ্যা নিচ্ছি। কয়টা করে সংখ্যা নিচ্ছি? দুইটা করে সংখ্যা নিচ্ছি। এই জন্য 255 55 বেশি গেছে, আর হাতে কত আছে? 2। সেই 2 হচ্ছে এখানকার এই 2। তার মানে ফাইনালি যোগ করে এই 2 যোগ করে দিলে দেখবেন যে মিলে যাবে। এখন এইটা সহজ না ওইটা সহজ? আমাদের টিচার যে ওই পদ্ধতিতে করতে না করছে, মানে এই যে দাগ দিয়ে এই সাইডে করা যেটা, তাহলে আপনি যদি এই পদ্ধতিতে না করেন, শুনেন এই অঙ্ক এমসিকিউতে আসবে। যদি সাবজেক্টিভে আসে, আপনার টিচার যেহেতু এই নিয়মে চাইছে, আপনি এই নিয়মে করে দিবেন। আর যদি এমসিকিউতে আসে, আপনি এই নিয়মে করবেন। ডাজন্ট ম্যাটার। তো সেম নিয়মে এখানে যোগ এবং বিয়োগ একই নিয়মের, ঘুরায় ফেরায় বাসায় দেখেন। তারপরে যদি প্রবলেম হয় আমি আবার দেখাবো। এই যে সেম নিয়ম, সব জায়গায় সেম কাহিনী, সব জায়গায় সেম। আচ্ছা, আমরা নরমালি গুণ টুন শিখছিলাম মনে হয়। গুণ টুন পারেন নাকি? গুণ সহজ। উদাহরণ 14, একটা গুণ করে দিব, একটা ভাগ করে দিব, দিয়ে অনুশীলনীতে চলে যাব। কারণ এটা গুণ মনে করাইছিলাম নাকি, মনে আছে? এটা বলছিলাম যে হ্যাঁ, গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেখেন এটা সহজ বাংলা গুণ। এটাকে পৌনঃপুনিক থেকে দশমিক ভগ্নাংশ থেকে আগে আমাকে নরমাল সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সুভা চৌধুরী কোনো কোশ্চেন আছে আগের যোগের ক্ষেত্রে? না স্যার, আপাতত নেই। এটা বাসায় গেলে আবার বের হবে। যাই হোক, মানে বাসায় গেলে বলতে বাসায় যখন বেরোবে অবশ্যই। হ্যাঁ, বের করতে হলে আবার নেক্সট ক্লাসে বলবেন, আবিষ্কার করে দেওয়া হবে, সমস্যা নেই। তো এখানে 43 থেকে 4 বিয়োগ নিয়ম হচ্ছে যে পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা থাকে তা মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিতে হয়। তাহলে 43 থেকে 4 বিয়োগ করে দিলে 39। আর নিচে হরের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9 লিখতে হয়। তাহলে 39/9 কাটাকাটি করলে 13/3। আর এটার ক্ষেত্রে একই কাহিনী, 57 থেকে 5 বিয়োগ করে দিতে হবে 52। আর নিচে যতগুলো সংখ্যা ততগুলো 9। তো সেক্ষেত্রে গুণ করে দিব, কাটাকাটি করলে যা আসবে তাই অ্যান্সার। আচ্ছা, একই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে একই নিয়ম। তো আমরা একটু যাব হচ্ছে এই উদাহরণ 14 আর 15টা তুলে নেন। উদাহরণ 14 তুলেন, আর উদাহরণ 17 আর 17 তুলে নেন। 14 তুলে নেন, 14 নম্বর অঙ্কটা তুলে নেন। সুমায়া আসছে নাকি? সুমায়া, স্যার না, ওকে কল দেন। ওকে তো মেইল করে দিয়েছে, ওর মা ফোন কেটে দিয়েছে। স্যার কি হয়েছিল? কোন একটা মতের মিল হয়নি ওর মার সাথে। স্যার আপনার বাসায় কনসার্ট হচ্ছে না? কানছে না তো, জিদ করতেছে। এটা তুই স্যার 3.5। স্যার আমাদের গান শেষ। বুঝছি। গান কোথাও তো এটা তুলে নেন, 14 তুলে নেন। চোদ্দ হয়ে গেছে তোলা? আচ্ছা, 14 হয়ে গেলে যাই ভাগে আসি। ভাগে, ওই ভাগেও সেম কাহিনী। এক্ষেত্রে দশমিকের আগে যা আছে সব বিয়োগ করে দিব। তাহলে 725/99 একই নিয়ম। পরে ভাগ চিহ্ন থাকবে। এক্ষেত্রে দেখেন 27 মূল সংখ্যা থেকে দশমিকের পৌনঃপুনিকের আগে যা আছে সব বিয়োগ করে দিব। তাহলে পৌনঃপুনিকের আগে 0.2, তার মানে 2 বিয়োগ করে দিব। 25/90, তাহলে 5/18। পরে ভাগ, এটাকে গুণ চিহ্নতে উল্টাই দিব, তাহলে এটা আসবে, এটা যা আসবে তাই অ্যান্সার। শেষ। আচ্ছা, এরপরে এটা কি করতেছেন আপনারা? কি তুলছেন? এগুলা তুলতেছেন?
রাখেন স্যার, একটু বুঝতে না। চলেন। সামান্থা, সামান্থা, তোর পরীক্ষা সিলেবাস দিছে পুরো সেপ্টেম্বরে যে এক্সামগুলো, সরি অক্টোবরে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে এক্সামগুলো হবে তার সিলেবাস দিয়ে দিয়েছে। সিলেবাসগুলো কালেক্ট করে ফেলবি। কিসের এক্সাম স্যার? পুরো একদম 9 এর যা কিছু আছে তোকে দিছে। ছোট ছোট এমসিকিউ টেস্টগুলো? আরে না, অ্যাসেসমেন্ট টেস্ট। আর কেন এক্সাম নিতে যাবো স্যার? স্যার মানে বুঝলাম না আপনাদের টিচারদের কি সমস্যা? মানে একটু যে আমরা শান্তি করব আপনাদের তো সহ্য হয় না? না, না সব স্কুলে পরীক্ষা দিচ্ছে মানে কি একদম খুব আনন্দ। ভালো লাগে তো পরীক্ষা নিতে। হ্যাঁ স্যার, আপনাদের তো ভালোই লাগে। স্যার বলেন। অ্যাকচুয়াল লাস্ট এক্সাম কবে হবে? ডিসেম্বরে। কেন স্যার? আগে নিয়ে নিলেই তো হয়। না, আগে তো গভর্নমেন্ট থেকে নিতে বলেনি, নেবে কেন? স্যার এবার জুমে নিতে বললেন লাস্ট এক্সাম, মানে আগের বারের মতো যেরকম। জুমে হলে তো ভালো হয় এক্সাম, না? ইয়েস। ফাইনাল পরীক্ষা কি করবে জানিস? কি করবো? স্কুলের কাউন্টারে হচ্ছে খাতা থাকবে, মাইলস্টোনের সিলসাপ্পর দিয়ে। আজকে সব বিষয় মিটিং আছে রিফাত ম্যাডামের সাথে, নূর নবীর মেয়ের সাথে খানিক পরে 6টা বাজে। এই জন্য একটু তোদের আগে আগে শুরু করছি। তো খাতা থাকবে কাউন্টারে, খাতা স্কুল থেকে যে প্যারেন্টসরা যে খাতা নিয়ে আসবে ওই খাতায় পরীক্ষা দিয়ে খাতা জমা দিতে হবে স্কুলে। স্যার এই খাতা যদি টাইম মতো জমা হয় তাও ভালো, রেসিডেন্সিয়ালের মতো ফালতু সিস্টেম না হলেই হয়েছে। কিরকম রেসিডেন্সিয়াল কি সিস্টেম? রেসিডেন্সিয়ালের সিস্টেম হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দেয়, ওরা অনলাইনে কোয়েশ্চেন দিয়ে দেয়, স্টুডেন্টরা তো অ্যান্সার দেয়, এরপর যবে স্কুল খুলবে তবে সেটা সাবমিট করা। এটা কি কোনো সিস্টেম? না, এটা মনে হয় প্রথম করতেছিল, এবার থেকে মনে হয় এই কাজটা করবে না। এবার তো মনে হয় খাতা স্কুলে নিয়ে আসতে বলবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে প্রিপারেটরি স্কুলে বাংলা ভার্সনে করে তো এগুলো। এরকম মোহাম্মদপুর মডেলে করতেছে, সব স্কুলে করতেছে, শুধু মানে আপনাদের স্কুলে করেনি। না করলেই ভালো। স্যার আমাদের স্কুল মেলা দূর, অত দূর থেকে যে যদি আমি বলি খাতা নিয়ে আসতে আমারই বাসায় দিতে গাল খাওয়া লাগবে। না, দরকার নেই, সব স্কুলে দরকার না। আচ্ছা, আপনারা এই যে বর্গমূল করতে পারেন, এইসব বর্গমূল এসব জীবনে পরীক্ষায় আসবে না, যা বাজারে জিনিস, এটা দশমিক ক্যালকুলেটর করে দেবে, নিয়ে যাবে। তো আমরা একটু এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজে নর্মালি একটু আমরা এমসিকিউ গুলো সলভ করি। আমি এক একজনের এক একটা এমসিকিউ ধরবো, ধরে বলবেন কোনটার অ্যান্সার। প্রথমে নওরিন ইসলাম অর্থী বলেন, একটু ঘুমাচ্ছে তো ওকে একটু ধরে নি। এ বলেন এই জায়গায় নিচের কোনটা অমূলদ সংখ্যা বলেন। বুঝি নাই স্যার আজকে নরেনকে ধরেন না। হ্যাঁ স্যার, বেচারা অনেক কষ্টে আছে স্যার, একটু ছেড়ে দেন। না, এক নম্বরটা বললেই হবে। স্যার বাসা চেঞ্জ করতেছে, মেলা কাজ করা লাগে বাসায়, ছেড়ে দেন না। ও আচ্ছা, ওর বাসা চেঞ্জ করতেছে আজকে করতেছে না, মানে করবে, বাসাটা সে পুষাইতে হচ্ছে তো, মেলা কাজ করতে হচ্ছে বেচারি। আচ্ছা, এখানে অমূলদ সংখ্যা, থামেন একটু ধৈর্য ধরি। এখানে অমূলদ সংখ্যা ঘ নাম্বার, কারণ দেখো 0.3 পৌনঃপুনিক, এখান থেকে এগুলো আসবে। তাহলে এটা 3/9, এটা 3/9, এটা মূলদ। 16/9 এটাকে বর্গমূল করলে 4/3 আসবে। আর এটা হচ্ছে ঘনমূল করলে, 8কে ঘনমূল করলে 2 হয়, 27কে ঘনমূল করলে 3 হয়, তাহলে 2/3। বাট এইটা অমূলদ সংখ্যা, এই যে √3, তাহলে এটা অমূলদ। 2 নাম্বার বল, সামান্থা বল কোনটা হবে? নাম্বার কি হবে স্যার? এবিসিডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা বলেন? এবিসিডি প্লাস 1। এবিসিডি প্লাস 1 কেন বলেন তো? টুক্কা মারছি স্যার। টুক্কা মারার কিছু নেই তো, যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে, যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। লিখে রাখতে পারেন, যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে
এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, টুক্কা মারার কিছু নেই। স্যার আমার টুকাগুলো হয় কেমনে? জানি না। এক যেমন আমাদের খবর না, বেলা লাখ নিয়ে জন্মাইছিস তুই, আমার তো কোনো টুকটাই লাগে না, আচ্ছা। একটা টুকটাই লাগে না। যেমন প্রথম সংখ্যা যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যা যদি 2 হয়, তৃতীয় সংখ্যা যদি 3 হয়, চতুর্থ তাহলে সংখ্যা মনে যদি 4 করলাম হয়, যে এইভাবে। করবো। আচ্ছা ঠিক আছে, পরে গ নম্বরটা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? রুহি বল। নুহি, নাই স্যার, নুহি কই গেছে? স্যার ওর নেটের প্রবলেম মনে হয়। রাইয়া বল, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তিনটা আমি পড়বো, চারটা। 2 3 5 7, চারটা। তিনটা। আই 2 3 5 7। সাত গুণি নাই, সরি স্যার। আচ্ছা, নিচের কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? এই যে 4 নম্বরটা বল, কি হবে? স্যার 2 নাম্বারটা হবে। পূর্ণ সংখ্যার সংজ্ঞা কি, কে বলতে পারবেন? স্যার শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। স্যার এটা তো বাস্তব সংখ্যা সংখ্যা হয়ে গেল না? না না না, বাস্তব সংখ্যা হচ্ছে সব। 1 2 3 স্যার বাস্তব সংখ্যা কি 1 2 3 এগুলো বাস্তব না? সংখ্যা +1 -1 +2 -3 +half -half 1/+1/3 -1/3 √2 -√2 সবই বাস্তব সংখ্যা। এই পৃথিবীতে যত রকম সংখ্যা আছে, মানে জটিল সংখ্যা বাদে সবই বাস্তব সংখ্যা। আর পূর্ণ সংখ্যা বলতে যে সংখ্যাকে পূর্ণ আকারে প্রকাশ করা যায়, পূর্ণ, যেমন দশমিক আসবে না, বাট ঋণাত্মক হতে পারে, এই কথা বলতে পারে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে, সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, শূন্য সহ। ঠিক আছে? যেমন 3/2 এটা মূলদ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, কারণ এটা পূর্ণ আকারে, পূর্ণ বলতে তো এটাকে পূর্ণ আকারে প্রকাশ করা যায় না, এটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? কি বুঝলেন বলেন? আর তার মানে সকল পূর্ণ সংখ্যা সেট বলতে -2 -1 0 1 2 পূর্ণ সংখ্যা বা দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যাই হোক, আমরা আসি 5 নম্বরে। বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, কথা সত্য। দুইটি জোড় সংখ্যার গুণফল গুণিতক জোড় সংখ্যা। হ্যাঁ, সালাম স্যার। স্যার হলো সত্য। মিড টার্ম বলতে টার্ম ফাইনাল, সিলেবাস তো দিয়ে দিছে আমার কাছে, আপনি আমার তো মেইলে আছে, দেখতে হবে, বা এই যে গ্রুপের ভিতরে আছে। মেইল অথবা আপনাকে এই যে দেখেন গ্রুপের ভিতরে তো একটা কোয়েশ্চেন দিয়ে দিছে রে ভাই, রেজিস্ট্রেশন। আচ্ছা আমি তো পড়াচ্ছি, পড়াই শেষ করে তারপর দিই। তো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। কোনটা সঠিক বলেন? স্যার লাস্টেরটা ভুল। লাস্টেরটা ভুল। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন পূর্ণবর্গ মানে বিজোড় সংখ্যার বর্গটি বিজোড় সংখ্যা হবে, আমরা তো জানি। 3 বর্গ করলে 9 হয় বিজোড় সংখ্যা। দুটো জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা, 4 দুগুণে 8, অবশ্যই জোড় সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন 25কে বর্গমূল করলে 5 হয়। আবার পূর্ণবর্গ নয়, 5 কিন্তু পূর্ণবর্গ নয়, 5 কিন্তু পূর্ণবর্গ নয়, কিন্তু 5কে যদি আপনি বর্গমূল করে দেন তাহলে এটা অমূলদ সংখ্যা আসবে, মূলদ সংখ্যা আসবে না। এই জন্য আমাদের অ্যান্সার হবে 1 আর 2। কি কোয়েশ্চেন ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার? এরপরে যান
6 নম্বর, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? বলেন, বের করেন। নরিন বের করেন, দেখি সবাই বের করেন। কি জিনিস স্যার? 6 নম্বরটা, নিচের তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? কেন? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? যেমন 1 2 3, 3 দুগুণে 6, 6 কে 6 দিয়ে বিভাজ্য, 2 3 4, 3 দুগুণে 6 দিয়ে বিভাজ্য। হ্যাঁ, গুড। তারপর হচ্ছে a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a স্কয়ার প্লাস 1 xy প্লাস 1। a ও b বলে xy কেন আসবে? a ও b দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? আচ্ছা, a স্কয়ার প্লাস 1, আমি শুনছি xy প্লাস 1, সরি। কারণ দুইটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? কারণ যে কোনো সংখ্যার বর্গ করে তার সাথে এক যোগ করলে বিজোড় সংখ্যা আসবে। যে কোনো একটা সংখ্যার বর্গ করে তাকে এক যোগ করলে একটি বিজোড় সংখ্যা আসবেই। আচ্ছা, এরপরে আসেন এখানে a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বলেন। হ্যাঁ, 2ab। এটা সবাই পারি আমরা। আচ্ছা, তো আসেন আমরা 9 করে দিয়েছিলাম গত ক্লাসে। 9 10 এবং 11 পর্যন্ত মূলত ছিল। তো এগুলো এরপর আমরা 12 থেকে স্টার্ট করব। তো এখানে আর কাজ নেই, বইয়ের কাজ শেষ। আমাকে যাইতে হবে হচ্ছে অন্য ইয়েতে। তো আমরা পড়ব হচ্ছে কত নম্বর বলেন? 12 নম্বর। 12 নম্বর পড়ব। কি ইয়ে এখনো আসেনি? ওর নাম কি? মেহনমত হাসিন। ক্লাসে কি আপনারা তিনজন নাকি? মেহনমত হাসিন, তুই এতক্ষণ কই ছিলি? ছিলাম তো, আমি একটু বের হয়েছিলাম। আচ্ছা, তুই বের হয়েছিলি, তুই বের হয়ে গেছিস, আবার সামান্তা বের হয়ে গেল এখন। আল্লাহ জানে মাহবুব করো। যাই হোক, আচ্ছা এখন তো এখানে বিশেষ নূর মোহাম্মদ বাদে বাদ বাকি স্টুডেন্ট নাই। আর কথা শুনেন, আপনাদের সিলেবাস কতটুকু হয়েছে বলেন দেখি? আর কি বাকি থাকলে? চ্যাপ্টার 1 এর পরে জেনারেল ম্যাথ কি বাকি থাকে দেখি, আমি তো সিলেবাস। স্যার ওই যে জেনারেল ম্যাথেরও একটা অসীম ধারা আছে না, আর হায়ার ম্যাথেরও আছে না, ওই দুটো এখানে করাই দেন। বেশ, জেনারেল ম্যাথের সসীম ধারা, হায়ার ম্যাথের অসীম ধারা। জেনারেল মেথডটা মনে হয় এমসিকিউ খুব একটা কঠিন হয় না, না স্যার? ওখান থেকে মানে কি তুমি দেখছো? আমি তো এটা চোখেও দেখিনি স্যার, একটুখানি এটা করাই দিন প্লিজ। না আমি দেখি নাই, কিন্তু আজকে জাকির স্যার যেমন কোশ্চেন করতেছিল, জাকির স্যার ইচ্ছা করে এমন কোশ্চেন করতেছিল যেন আমরা পাস করি ভাই। রাখ লোকটা। আচ্ছা শুন, তার তো সবার নাম ধরে ডাকে না, এখন আমার নাম যদি না ডাকে তাইলে? সেটা আমারও কোয়েশ্চেন। ওইটাই সুবিধা। আরে আমার ডাকেই না, আমি বললাম ওটা 45 বলেই না। কি রে ভাই, কি হচ্ছে? ওইটাই তো সুবিধা। মানে বুঝলাম না কি হলো? 45 বললে কি হবে, আর 45 না বললে কি হবে? না, তোদেরকে পড়ানো এক্সট্রা করে মনে হয় নিবে। হ্যাঁ, আর না হলেও আমাদেরই তো সুবিধা, বুঝিস না কেন? আমরা বলতে পারবো যে আমাদেরকে জিজ্ঞেস করে না, আমরা কেন নিব? মানে এটা কি হচ্ছে কি, আমি আগামাথা কিছু বুঝতেছি না।
আমাদের হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে কোশ্চেন করে, মানে ক্লাস শেষে আজকে কি পড়াইছে, মানে কয়েকটা সেকশন, মানে সব সেকশন থেকে কোড নিয়ে হচ্ছে যে কোশ্চেন করে, পারলে ওদেরকে নাম্বার দেয়, আর না পারলে 0 এরকম কিছু দেয়। তো এটা তো কয়েকজনের করে, আর যাদের করে না ওদের কি হবে, মানে আমার তো নামই ম্যাথ। ভালো। আর আমার প্রতিটা ক্লাসে খালি এই ওরাল টেস্ট করে। এটা কি ওরাল টেস্ট বলে তাই তো নাকি? জি স্যার, কিন্তু কথা হচ্ছে আমি অনেক লাকি, আমাকে কেউ ধরে না প্রথমে। আচ্ছা, নরমালি আমরা করাচ্ছিলাম হচ্ছে 13 নম্বর। এটা কি বলছে হচ্ছে ওই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো এখানে এরা ভেঙে চুরে করছে, আপনাদের ভেঙে চুরে করার প্রয়োজন নাই। আপনারা জাস্ট ক্যালকুলেটরতে ভাগ করে দেবেন। এটা কেমনে করে স্যার? এটা ক্যালকুলেটরতে ভাগ করে দিবেন, ক্যালকুলেটর বের করেন, দেখেন কত আসে। 7 ভাগ 11 দেন। আর এটা যেটা করছে সেটা স্যার এগুলো তো বাচ্চা অঙ্ক। আরে হ্যাঁ, আমি জাস্ট একটা করে করাই দিব, শেষ করে দিব, যা হবে তাই অ্যান্সার। কত আসে দেখেন। 0.63636363 ওই তো, তার মানে 0.63 পৌনঃপুনিক। বিষয়টা কি বুঝতেছেন নাকি বুঝেননি? জি স্যার বুঝছি তো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেলে এরপরে আমরা যাই হচ্ছে যে এখানে এটা যদিও স্ক্রিন শেয়ার দেওয়া আছে, বাট এখানে আপনারা জাস্ট আমাকে খ নম্বরটা করে দেন, করে দিয়ে আমাকে অ্যান্সারটা বলেন, কারণ অলরেডি এটা পড়াইছে। এটা খ নম্বরটা করে দিয়ে আমাকে অ্যান্সারটা বললেই হবে। স্যার সামান্য ভগ্নাংশ মানে কি নরমাল ভগ্নাংশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করেন, দেখি এই চ্যাপ্টারকে শেষ করে দেওয়া যায় কিনা। তো তাহলে এরপরে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 পড়ায় আসি। তাহলে হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 আর জেনারেল ম্যাথের 13.1 পড়ালে খতম সিলেবাস। স্যার এখানে ম্যাথ করার কি আছে, এটা তো ডাইরেক্ট বসে যাবে। আরে আমি তো আপনাকে খ নম্বর করতে বলছি জাস্ট। দুই নাম্বার কয়টি 4 নাম্বারটা? বুঝিনি। স্যার কোনটা করতে বলছেন? খ নম্বর খই 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 আর গরু, জাস্ট অ্যানসার। আমি এত ডিটেইলস চাচ্ছি না। স্যার 35/99। আর গ নাম্বার গরু, গরুর গ কত? আপনি না মাত্র বললেন খ করতে। গ বলিস, স্যার 2/15। দেখে দেখে মেরে দিচ্ছিস। জি স্যার এটা কিভাবে 2/15 আছে? আমার তো 13/90 আসে। ঠিক আছে। স্যার বলবেন একটু? কি 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 আছে? ও এখানে এখানে তো নিয়ম আছে গ নম্বরে। ও আচ্ছা আচ্ছা, থামেন থামেন, ওই যে 13 থেকে 1 বিয়োগ করতে হবে। তো তাহলে 12/90, 12/90 কাটাকাটি করলে যা আসবে তা। হয়ে গেলে চলে যান। একটা একটা করে করাবো, জাস্ট একটা একটা করে, জাস্ট ফর্মালিটিস মেইনটেইন করা বলে। এখানে শুধু এই যে এরপরের কত নম্বর অঙ্ক বলেন দেখি আপনাদের বইতে? এরপরে কোশ্চেন ছিল হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এটা কত নম্বর? 12 নম্বরে। হ্যাঁ 12 নম্বর। তো 12 করেন। 12 নম্বর কেমনে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। 14 নম্বর। ও সদৃশ করব বুঝতেছি। 14 যেভাবে করতে হয় এভাবে করেন। 14 গ নম্বরটা কেমনে করতে হয় মনে আছে? আবৃত এবং অনাবৃত অংশের সংখ্যা সমান বানাইতে হবে। এটা করে দেন, শুধু গ নম্বরটা করে দেন, দেখি কেমন পারেন। না পারলেন করে দিব, সমস্যা নাই। শুধু গ একটা করলেই হবে। 14 গ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করে আমাকে দেখান যে এর সাথে অ্যান্সার মিলে কিনা। তাড়াতাড়ি।
স্যার কোনটা করব? গরু, গ, গরুর গ। আচ্ছা স্যার, বলেন। অনাবৃত সংখ্যা কি দশমিকের আগেরটা ধরা হবে না? অনাবৃত সংখ্যা দশমিকের, না, দশমিকের আগে অনাবৃতের কোনো হিসাব নেই। দশমিকের আগে অনাবৃতর কোনো হিসাব নেই। দশমিকের আগে যেটা ওইটা আমার অনাবৃত না, 5.7 পৌনঃপুনিক। এখানে 5 তো অনাবৃত সংখ্যা নেই। না 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 না, দশমিকের আগে অনাবৃত সংখ্যা শূন্য। এই যে দেখেন, আবৃত দশমিক ভগ্নাংশ অনাবৃত পয়লা তো এখানে এক দিতই। এক দিত না, এটা শূন্য। মানে শোনেন, দশমিকের পরে আবৃত অনাবৃতর হিসাব, দশমিকের আগে 5.7 পৌনঃপুনিক, এই 5 নিয়ে আমার হিসাব নেই তো, বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার শেষ। দেখেন অ্যান্সার মিলছে কিনা, সবার সাথে মেলেন। এটা এটা আমাকে স্যার, তো একটা বুঝাইতে প্রশ্ন হবে। আছে, রুহি স্যার। বুঝাবেন, বলেন। এই চ্যাপ্টার নিয়ে অনেক প্যারা দিছিস তো আমার জীবনে, বহুত। স্যার এক অধ্যায় এক করান, অধ্যায় এক করান, অধ্যায় এক করান। বুঝাও, গ নম্বরটা বুঝাও, রুহি বুঝাও তাড়াতাড়ি। বুঝাও রুহি। স্যার এর মধ্যে বোঝানোর কি আছে? তো এখানে বোঝানোর কি আছে? আবৃত দশমিক গুলো লসাগু করছি, আচ্ছা, ওই যেগুলো পৌনঃপুনিক আছে ওগুলো 6 বার করে বসাই দিব, এটাই তো। গুড। শেষ। তো ভালোই পারেন আপনারা। আচ্ছা, তাহলে লাস্ট আরেকটা, মানে এটা কঠিন ছিল বলে দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা দেখি, এই যে একটা একটা যোগ করেন এবার। 15 গ, আমরা কিন্তু বেসিক আগে ধরাই দিছি বলে এখন আর টাইম লাগতেছে না। 15 গটা করেন, দেখি যোগ করেন। 15 ক। 15 গ। আচ্ছা, কারোর গুগল মিট কি চেঞ্জ হয়ে গেছে? সবারই গুগল মিট চেঞ্জ হয়েছে, শুধু তোমার একা না। ওইটা খুব ভালো ঠিক না, ওইটা জিমেল। আগেরটাই ভালো ছিল। হুম, স্যার পিসি ল্যাপটপে চেঞ্জ হয় নাই, অনেক শান্তি। ল্যাপটপে তো চেঞ্জ হবে না। স্যার মোবাইলে খুব ফালতু লাগতেছে। বেঁচে দেয়। তো এখানে দেখেন, যোগের ক্ষেত্রে এই নিয়মটা মাথায় রাখতে হবে। আগে এইভাবে আপনারা আচ্ছা, স্যার। আগে আগে আবৃত অনাবৃত করে নিন, তারপর আমি টেকনিক শিখাবো। হ্যাঁ বলেন, বলেন বলেন। আমি কি ওই যে 6 বার লিখে তারপরে আবার 6 তিনটা আলাদা লিখবো? কোথাও তিনটা আলাদা লিখবে মানে বুঝলাম না। মানে ওই যে একটা দাগ দিয়ে আবার পরে হ্যাঁ, তিনটা দাগ 6 দিয়ে লিখবো? ওইটা পরে, রুহি ওইটা পরে করব, ওইটা আমরা রাফে করে আসবো। এই যে প্লাস একের ক্ষেত্রে এই যে গান না, এই গানটা আমরা এইভাবেই করব, কিন্তু ওই জিনিসটা আমরা রাফে করব, আমরা টিচারদের বুঝতে দিব না যে আমরা আসলে এই এক কোথায় পাইছি, কারণ আমার তো নিয়ম দেখানো লাগবে না, জাস্ট অঙ্ক করে দিলেই হবে। তো এই না, না, স্যার, জিনিসটা এক না, স্যার আমি আরেকটা নিয়মের কথা বলছি।
ওই যে দাগ দিয়ে 66 দাগ দিয়ে 92 এই কথা বলতেছেন না? তো আমরা এই ক্ষেত্রে হ্যাঁ আমি বলি তিনটা 6 বসাতে হবে? না, দুইটা 6 বসাতে হবে। তো দুইটা কেন? ওইখানে তো 1 3 4 আছে, তিনটা। এই যে এখানে 1 3 4 হ্যাঁ, তো তিনটা বসাবো নাকি? দুইটা করে। সর্বোচ্চ ইয়ে কত করে? অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? সর্বোচ্চ 2 না? সর্বোচ্চ তিনটা। আরে অনাবৃত দুইটা। দুইটা করে। আমাদের বইয়ের কোশ্চেন একটু আলাদা আপনাদের বইতে কোশ্চেন আলাদা? স্যার। কই, আমি তো দেখছি সেম। স্যার এখানে হচ্ছে 0.134 0.0134 না। এই থাক, আমি সাড়েটা দিয়ে করছি। আচ্ছা হইলো, এইটা দিয়ে করেন, এইটা দিয়ে করেন এখন। আর আচ্ছা ওখানে স্যার আমি বইটা দেখে করে ফেলছি তো। আচ্ছা তাহলে আমার সাথে আপনার অ্যান্সার বেশি একটা পার্থক্য হবে না তো? স্যার পার্থক্য হবে। স্যার আপনি কি গ নাম্বার করতে বলছেন না? হ্যাঁ, বইতে হচ্ছে 0.0134 নেই। এই স্যার আমার কাছে রাজীব স্যারের নাম্বার নাই, আপনি একটু ক্লাস 9 এর এভারেজ কালেকশনটা একটু শুনে আমাকে একটু বলবেন? কারো কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার আছে তো। মার্জাতা যোগপতি 93 প্লাস 93 লেখ। 93 প্লাস 93 93 প্লাস 90 183 প্লাস 90 273 প্লাস 87 360 প্লাস 87 447 প্লাস 73 520 প্লাস 43 43 প্লাস 43 হ্যাঁ 563 ডিভাইডেড বাই 7 দিয়ে কত আসে? 80.43 ঠিক আছে, এবার ম্যাথ করো। মানে কি বলবো, একটা গ্রুপের মধ্যে কোন মাসে কত টাকা ফর্ম টিচারদের বেতন ওঠে বুঝছো, এই যে স্টুডেন্টদের বেতন ওঠে একটা গ্রুপে লিস্ট দিয়ে দিয়েছে। তো ক্লাস 9 এর যে ফর্ম টিচার সে এভারেজটা করে দিই নাই, আর বাদ বাকি সব সুন্দর করে লিখে দিয়েছে। আমি ওখান থেকে দেখে দেখে যোগটা করে, আর একজন আমাকে এসএমএস দিয়েছে স্যার 9 এর ওই এভারেজটা কত হবে স্যারের কাছে শোনেন। আরে জ্বালা, এটা যোগ করে ভাগ করে দিলেই তো হয়ে যায়। ম্যাডাম আমি রাজীব স্যারের কাছে ফোন দিই নাই, ওই যে গ্রুপের মধ্যে ছিল ওখান থেকে যোগ করে আমি ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দিলাম, শেষ, ভয়েস দিয়ে দিয়েছি ঠান্ডা মাথায়। আচ্ছা তো এখানে আমরা একটু যোগ বিয়োগ করি। দেখেন এখানে 6 আর 2 আমার মিলতেছে না। হ্যাঁ মিলবে না কেন? এই যে এটার সাথে মিলবে তো অবশ্যই। 6 আর 2 যোগ 8 যোগ করলে 1 9 9 6 15 15 আর 4 19 হাতে থাকে 1। পরে হচ্ছে 6 আর 2 8 8 আর 3 11 হাতে ছিল 1 12। আপনাকে কিছু একটা বলতে চাচ্ছে। কে বলতে চাচ্ছে? নওরিন রাইহা। বল ভাইয়া। স্যার এদের মাথায় ডিস্টার্ব আছে, পাগল হয়ে গেছে বাসায় থাকতে থাকতে। আপনি কিছু বলতে চাইলে তো মাইক অন করে বলতাম, তাই না? শুনেন না তো স্যার আজেরা মানুষের কথা। আচ্ছা ঠিক আছে। 6 আর 2 8 আর 1 যোগ করলে 9 9 6 15 15 আর 4 19 হাতে থাকে 1। পরে 6 আর 2 8 8 আর 3 11 হাতে থাকে 1 12। এরপরে হচ্ছে 9 6 15 15 আর 1 16 16 17 এভাবে যোগ করবেন। তো যোগ করে করে আমার নাম হচ্ছে না। এই হবে না কেন? কিভাবে নরমালি যোগ কর। এই লাস্টের একের টেকনিকটা আমি শিখাবো, শোনেন। এই একের টেকনিকটা আপনার রাফে
এভাবে স্যার আমি ওই নিয়মে করতেছিলাম। রাফে 66 দেন, 922 দেন, আর হচ্ছে 34 দেন। দেখেন তো যোগ করলে কত আসে? 66, 92 আর 34 যোগ করলে কত আসে দেখেন। কত আসে রাইয়া? করতেছি তো স্যার, করতে দিবেন তো? 66, 92, 41। তোরা কি ছুটি চাচ্ছিস? এরকম কিছু বলতেছিলি নাকি? স্যার আদিনা মানুষের কানে কথার কানে বেশি স্যার বেগুলো বেশি। স্যার ওর খুবই পায়েস খেতে ইচ্ছে করতেছে স্যার। পায়েস খাইতে হলে তো বাসায় আসতে হবে। আসো, খাওয়াই দিই। কবে আসবা বলো? আসো, সমস্যা নেই। কবে আসবা? ম্যাডামকে বলে রাখি পায়েস রান্না করবে। যে কোনো দিন বলো, চলে আসবা। শুক্রবারে আসো। স্যার নিজের কথা আমার মুখ দিয়ে চালাচ্ছে। শুক্রবারে আসো, এসে খাইয়ে যাও। স্যার নিজেরটা আমার মুখ দিয়ে চালা, আমার নাম দিয়ে চালাচ্ছে। একটা কাজ করতে হবে, আপনার পাশে একটা আলাদা রুম আমার জন্য বুক করে রাখতে হবে, কারণ একবার বাইরে গেলে বাবা ঢুকতে দিবে না বাসায়। না ঠিক আছে, তাহলে তোমার করোনা ভাইরাস যাক, টিকা মিকা আসুক, তারপরে পায়েস খাও। তো দেখেন এখানে যোগ করলে যেটা আসবে, কত আসছিল? 66, 92 আর 34 যোগ করলে কত হয় বলেন? যা হবে তার সাথে এক যোগ করে দিবেন, মানে ওইটা রেখে বাদ বাকি এক হাতে যোগ করে দিবেন, এটা মিলে যাবে। আচ্ছা, আপনাদের এইচডব্লিউ থাকবে, এগুলো আর করাবো না স্যার। এই অঙ্কটা আবার বলবো। দেখেন 66 এটা রাফে করবেন, মানে এই পর্যন্ত নরমাল নিয়মে যোগ করবা নওরিন। এই পর্যন্ত ঠিক যেভাবে নরমাল নিয়মে যোগ করবেন, এরপরে রাফে যাবেন। রাফে যে 66, মানে এরকম একটা দাগ দিবেন, এই যে এভাবে একটা দাগ দিবেন, দিয়ে 66 লিখবেন, 92 লিখবেন। তো দেখেন একের পরে কত হওয়ার কথা? 0, এই 1 3 4, 1 3 4, তারপরে কি একের পরে 3 4 হওয়ার কথা না? এক পর্যন্ত যে এখানে শেষ হয়েছে, তাহলে তারপরে সংখ্যা দুটো কয়টা? লাস্টের কথা বলতেছে 3 4 না? তাহলে 3 4 লেখেন। তাহলে 66, 92 আর 3 4 যোগ করেন, কত আসে? স্যার 192। 192। আপনি সংখ্যা নিছেন কয়টা করে? দুইটা করে। দুইটা করে। তাহলে 192 দুইটা সংখ্যা বাদ দেন, তাহলে হাতে আপনার থাকলে কয়টা? এক। স্যার একটা। এক থাকে, এক হাতে থাকে। 192 92 বাদ, হাতে থাকে এক। যেহেতু আমি দুটো করে সংখ্যা নিয়েছি, এই এক এভাবে যোগ করে দেবো, এভাবে। একদম সহজ টেকনিক, আজীবন ধরে মিলবে। ঠিক আছে? ও স্যার একটু আরেকবার বলবেন টেকনিকটা? হ্যাঁ, টেকনিকটা আবার বলি। এইভাবে নরমাল নিয়মে যোগ করবেন। আবারও বলি, ঠিক আমরা যেভাবে সহজ নিয়মে যোগ করা শিখছি এভাবে যোগ করবেন, করে এই লাস্টে এক নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন রকম বুদ্ধিজীবী মতবাদ দিয়েছে, বাট আমার টেকনিক হচ্ছে আমি রাফে চলে যাব। দেখেন 0.066, তার মানে 6 হতেই থাকবে। আমি দুইটা করে সংখ্যা নিব, 6 6, তার মানে 66, প্লাস দেন 92 92 শেষ। এটার পরে তার কোনো মানে 92 আবার নতুন করে কিন্তু রিপিট হবে এখানে। এই 6 আবার নতুন করে 6 6 রিপিট হবে, 92 রিপিট হবে। আচ্ছা, তো এখানে একের পরে কত আসবে? 3 আর 4 আসবে না? 4 1 হবে, সোজা কথা। বুঝিনি? 3 1 3 4 এর উপর কোন হ্যাঁ, তাহলে এই যে লাস্টে তো এখানে আমার কার্সর যে জায়গাটায়, এই জায়গাটায় তো 1 হে শেষ হয়ে গেছে, তাহলে 3 4 হবে, তাই তো? তাহলে যোগ করো 66 192। তুমি সংখ্যা নিছো কয়টা করে? দুইটা করে। তাহলে 192 তিনটা সংখ্যার মধ্যে, সরি 192 সংখ্যার মধ্যে দুইটা অঙ্ক বাদ, হাতে থাকে একটা অঙ্ক, সে
হাতে সে একটা অঙ্ক থাকে, সেটা হচ্ছে 1, এই যে এই 1 যোগ করে দিবা, ওকে স্যার। এই টেকনিক। তো এই নিয়মে শোনেন, এই নিয়মে বাসায় এই অঙ্কগুলো করবেন, এই বিয়োগ করো, যোগ, গুণ, ভাগ এগুলো আমরা পারি। আর 19 নম্বর অঙ্ক বলছে বর্গমূল বের করতে, এগুলো হুদাই, এগুলো করার দরকার নেই। আর 20 নম্বর অঙ্ক বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ নির্ণয় করো। তো এগুলো বুঝাই যাচ্ছে। 0.4 20-এর ক দেখেন, আমি ওই দিকে তাকাই বলতেছি, 20-এর ক এখানে হচ্ছে এটা শেষ করে দিই, 20 করাই শেষ করে দিব। আর এর আগে তো 21 এগুলো করাইছি, যদি কোনদিন হয় তাহলে করালাম, নাহলে বাদ। এই 20 করে খুব দ্রুত শেষ করে দিব, দাঁড়ান, এই অধ্যায় নিয়ে আর গান গাবো না আজকে, কিন্তু এই অধ্যায় শেষ। কইসে দাঁড়ান, জাস্ট বেশি সময় নিব না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। রায়া থালি শুক্রবারে আসিস তুই আর নরিন। নরিনতে বাসা পাল্টাবি কবে? এই শুক্রবারে? শুক্রবারে। তাহলে এই শুক্রবারে পরের শুক্রবারে আইসো, এসে খেয়ে যাও বাসার থেকে এসে। তুই আসিস, রাইয়া আসিস, রুহি আসিস, আর কে কে, সোমায়া, ওদেরকে নিয়ে আসিস মোটামুটি। এসে শুধু পায়েসই খাওয়াবো। আর সুবাত তো বাসা থেকে বের করে দিবে, ওর আসার দরকার নেই, ভয় পাবে। আচ্ছা, তো দেখেন আমরা নিচের কোন সংখ্যা মূলদ এবং কোনটা অমূলদ বের করব। তাহলে এটা 0.4 পৌনঃপুনিক, তাহলে 4/9 এটা মূলদ সংখ্যা। √9 বর্গমূল করলে 3 হয়, এটা মূলদ সংখ্যা। √11 এটা অমূলদ সংখ্যা, সিম্পল হিসাব। √6/3, তো এটাকে ক্যালকুলেট করলে কত হয় বলেন? অবশ্যই √2, এটা অমূলদ সংখ্যা। এভাবে বের করবেন, কত হয় দেখবেন। আর 22 নম্বর অলরেডি করাইছি। আর 23 নম্বর অঙ্কটা সরল। তো আগামী ক্লাসে এই সরলটুকু যদি করালাম তা করালাম, না করলে আপনারা ওটা বাসায় করে নিয়েন যদি পারেন, আর যদি না পারেন তাহলে আমাকে করেন। আচ্ছা, নর্মালি এই অধ্যায় কিন্তু শেষ, এই অধ্যায়ের কিছু নেই ঘুরাই ফিরাই, আপনারা যে যেমনি বলেন না কেন। দেখেন √27, এটাকে বর্গমূল করলে ক্যালকুলেটরে আসে হচ্ছে √3, আর √48 এটা হচ্ছে 348, তার মানে হচ্ছে 4√3। তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা, √3 কাটা যাবে। তো এই জিনিসগুলো একটু করেন। যাই হোক, আগামী ক্লাসে আমি 21, 22, 23 এই তিনটা একবার ব্রিফ দিয়ে, শর্ট টাইমে ব্রিফ দিয়ে বা কড়াই দিয়ে আমরা শুরু করব হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার 7। বাই, ভালো থাকেন। একটু আর্লি সারলাম, 6টা বাজে মিটিং আছে, তো সুস্থ থাকেন সবাই। নেক্সট ক্লাস অ্যাজ ইউজুয়াল টাইম যেভাবে শুরু হওয়ার কথা এভাবে শুরু হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।